হ্যালো এভরিওয়ান, দিস ক্লাস ইজ ফর সেকেন্ড সেম। আমরা একদম এলইজি রিভিশনের আমাদের লাস্ট পর্যায়ে এসে পৌঁছেছি। 5টা স্ট্যান্ডার মতো আমাদের রিভিশন বাকি আছে। পসিবলি 2টো ক্লাস লাগবে, আজকের আর কালকের ক্লাসটা। কালকে যে অবধি আমরা দেখেছিলাম, যে মেন পয়েন্টটা কালকে হাইলাইটেড হয়েছিল, যে গ্রামের যারা সাধারণ বাসিন্দা, যারা সাধারণ গ্রামবাসী, দ্য পুয়ার অর্ডিনারি হাম্বল ভিলেজ পিপল, যারা রুড ফোর ফাদার্স অফ হ্যামলেট, যারা তারা জীবনে কোনোদিনও খ্যাতি অর্জন করতে পারে না, বা তারা জীবনও কখনো বিখ্যাত হয় না, সফলতা অর্জন করতে পারে না। কবি আমাদের প্রমাণ সহকারে বুঝিয়েছেন যে এই যে এদের অক্ষমতা, এই যে ইনেবিলিটি টু গ্যাদার বা ইনেবিলিটি টু অ্যাকোয়ার ফেম, ইনেবিলিটি টু অ্যাচিভ সাকসেস, এটার জন্য এরা দায়ী নয়, এটার জন্য এই সমস্ত গ্রামবাসীরা দায়ী নয়। এটার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে, সেটা হচ্ছে তাদের আনফর্চুনেট কন্ডিশন, তাদের যে এক্সট্রিম পভার্টি, তাদের ল্যাক অফ অপরচুনিটি। এইগুলোর কারণে তাদের ট্যালেন্ট থাকা সত্ত্বেও তারা সেই ট্যালেন্টের বহিঃপ্রকাশ ঘটাতে পারেনি। অ্যাজ এ রেজাল্ট অফ ইট, দে নেভার অ্যাচিভড, দে নেভার অ্যাটেইনড ফেম, গ্লোরি, নেম অর সাকসেস। এবং সেটা উনি পয়েন্ট সহকারে বুঝিয়েছেন যে গ্রামের এই কবরের মধ্যে হয়তো এমন অনেক গ্রামের বাসিন্দা সাহিত্য আছেন যাদের মধ্যে আধ্যাত্মিক অনুপ্রেরণা ছিল, কারোর মধ্যে হয়তো আবার রাজা হওয়ার ক্ষমতা ছিল, বা রাজকার্য পালন করার যে ট্যালেন্ট লাগে, যে প্রতিভা লাগে, সেই প্রতিভা তাদের মধ্যে হয়তো ছিল। আবার অনেকের মধ্যে কাব্যিক প্রতিভাও ছিল। দুর্ভাগ্যবশত এই প্রতিভাগুলো কোনোদিনও দিনের আলো দেখেনি, বা এই প্রতিভাগুলো তারা কখনোই এক্সিবিট করতে পারেনি, তুলে ধরতে পারেনি, বিকজ অফ এক্সট্রিম পভার্টি। মনে আছে নিশ্চয়ই ফ্রেজটা, চিল পেনিউরি। এবং এইখানে আমরা বলতে পারি যে থমাস গ্রে, দ্য পোয়েট, সাকসেসের একটা নিজের মতন করে ফর্মুলা দিয়েছে। অ্যাকর্ডিং টু হিম, দ্য সাকসেস, দ্য ফর্মুলা অফ সাকসেস ইজ ট্যালেন্ট প্লাস অপরচুনিটি। Only talent will never enable a person to achieve success and fame. Along with talent, opportunity is also required in order to taste success. এবং সেই প্রসঙ্গে উনি দুটো মেটাফোর দিয়েছিলেন, যেটা আমরা কালকে রিভিশন ক্লাসে দেখেছিলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো মেটাফোর। মেটাফোর মানে হচ্ছে কম্প্যারিজন, যেখানে কম্প্যারিজনটা ক্লিয়ার হবে না, যেখানে কম্প্যারিজনটা ডাইরেক্ট হবে না, কম্প্যারিজনটা যেখানে হিন্টেড থাকবে। একটা পেয়েছিলাম আমরা মেটাফোর অফ জেম, একটা পেয়েছিলাম আমরা মেটাফোর অফ ফ্লাওয়ার। এবং খুব সুন্দর করে উনি বুঝিয়েছেন যে জেম মানি ভ্যালুয়েবল, জেম মানি প্রিশিয়াস, জেম মানি মূল্যবান। কিন্তু সেই জেমটাই মূল্যবান হয় যার উপরে ডুবুরির নজর পড়ে, যে জেমটা সমুদ্রের গর্ভ থেকে উত্তোলিত হয়। কিন্তু কোনো জেম যদি ডুবুরির নজরের আড়ালে থেকে যায়, কোনো জেম যদি সমুদ্রের গভীর অন্ধকার গহরে লুকিয়ে থেকে যায়, সেই জেম যদি উত্তোলিত না হয়, যতই তার মূল্য থাকুক না কেন, সেই জেম কিন্তু আদতে তার মূল্য পায় না, সেটা ডিস্ট্রয়েড হয়ে যায়, সেটা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু নষ্ট হয়ে যায়। এক্স্যাক্টলি সেরকমই একটা ফুল, যতই তার সুইটনেস হোক, যতই তার বিউটি হোক, যতই তার ফ্র্যাগ্রেন্স বা ব্রাইটনেস বা সফটনেস থাকুক না কেন, যদি সেটা লোকচক্ষুর আড়ালে কোনো একটা লোনলি আইসোলেটেড প্লেসে যদি সেটা প্রস্ফুটিত হয়, তাহলে সেটা কালের নিয়মে কিন্তু হারিয়ে যাবে। এক্স্যাক্টলি এই সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা জেম আর লোনলি আইসোলেটেড প্লেসে প্রস্ফুটিত হওয়া ফুলের সাথে কবি তুলনা করেছেন এই সমস্ত গ্রামবাসীদের। এবং তুলনার দুটো আমরা পয়েন্ট অফ কম্প্যারিজন বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে। সিম্পল দুটো পয়েন্ট অফ কম্প্যারিজন, একটা জেম যেমন প্রিশিয়াস, ফ্লাওয়ার যেমন বিউটিফুল। এই গ্রামবাসীরাও সেরকম ট্যালেন্টেড ছিল, কিন্তু জেম এবং ফ্লাওয়ার যেমন অপরচুনিটির অভাবে তাদের বিউটিকে এক্সিবিট করতে পারলো না, তাদের যে ভ্যালিউ সেটা যেন অর্জন করতে পারলো না, এক্স্যাক্টলি এই গ্রামবাসীরাও কিন্তু সুযোগের অভাবে তাদের যে প্রাপ্য ছিল, যে ফেম, যে সাকসেস, যে নেম, যে গ্লোরি, সেগুলো তারা পায়নি, সেগুলো থেকে তারা ডিপ্রাইভড হয়েছে, বঞ্চিত হয়েছে। এরপরে যে আজকে স্ট্যান্ডার্ডে আসবো আমরা, সেটা উনি একটা এক্সাম্পল দেবেন, একটা নয়, রাদার 3টে এক্সাম্পল দেবেন। হ্যামডেন, মিল্টন আর ক্রমওয়েল, এই 3টে এক্সাম্পল দেবেন। অত্যন্ত ইম্পর্টেন্ট স্ট্যান্ডার মধ্যে আরেকটা আমরা কালকে যেমন পেয়েছিলাম, ফুল মেনিয়ে জেম, মানে মেটাফোর অফ জেম আর মেটাফোর ফ্লাওয়ার। আমরা বলেছিলাম অত্যন্ত ইম্পর্টেন্ট স্ট্যান্ডা,
ঠিক সেভাবে এই স্ট্যান্ডারও কিন্তু ভেরি ভেরি ভাইটাল স্ট্যান্ডার, ভেরি ইম্পর্ট্যান্ট স্ট্যান্ডার মধ্যে একটা। এই স্ট্যান্ডারটা থেকে ইটসেলফ 6টা কোয়েশ্চেন হতে পারে, 6 কোয়েশ্চেন্স। প্রথমত এই যে 3টে নাম বললাম, যে হ্যামডেন, জন হ্যামডেন যদি ফুল নাম বলি আমরা, মিল্টন, জন মিল্টন এবং ক্রমওয়েল, যার ফুল নাম হচ্ছে অলিভার ক্রমওয়েল, এই তিনজনকে নিয়ে আলাদা করে শর্ট নোট পড়তে পারে যে এরা কারা, হু ইজ জন হ্যামডেন, হু ইজ জন মিল্টন অ্যান্ড হু ইজ অবভিয়াসলি অলিভার ক্রমওয়েল। আলাদা করে এই 3টে প্রশ্ন পড়তে পারে। আর এছাড়াও আরও 3টে প্রশ্ন পড়তে পারে। সেই 3টে প্রশ্ন কি সেগুলো জানবো আমরা। তার আগে আমরা ছোট্ট করে একটু জেনে রাখি এই হ্যামডেনকে, মিল্টনকে, এবং তার সঙ্গে যদি আমরা বলি এই ক্রমওয়েলই বা কে। মিল্টন নিয়ে বেশি বলার আমাদের দরকার নেই, যেহেতু প্যারাডাইজ লস্ট আমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল। উই অবভিয়াসলি ডিসকাসড ইন ডিটেলস হু জন মিল্টন ওয়াজ। এক কথা যদি বলি আমরা, ইংরেজি সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্রতিনিধি হচ্ছেন জন মিল্টন। প্যারাডাইজ লস্টের মতন এপিক, প্যারাডাইজ রিগেইনড, সেন্সি, স্যামসন অ্যাগনিস্টিসের মতন ট্র্যাজিক যে ক্রিয়েটার, সেই ক্রিয়েটার হচ্ছেন জন মিল্টন। অবভিয়াসলি ইংরেজি সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যর মধ্যে একজন হচ্ছেন জন মিল্টন। মানে এক কথা আমরা বলতে পারি একজন বিখ্যাত লিটারারি পার্সোনালিটি, একজন বিখ্যাত ইংরেজি সাহিত্যিক। বাকি যে দুজনের নাম আমাদের এখানে আছে সেই নামগুলো একটু ডিটেলসে জানা দরকার, কারণ সেই নামগুলো অনেকের হয়তো জানা নেই। লেট আস ফার্স্ট ডিসকাস অ্যাবাউট দিজ টু পিপল, জন হ্যামডেন অ্যান্ড অলিভার ক্রমওয়েল। আগে আমরা আসবো অলিভার ক্রমওয়েল। খুব মন দিয়ে শুনবে ব্যাপারটা, আমরা নর্মাল ক্লাসে ডিসকাস করেছিলাম। যারা অ্যাবসেন্ট ছিল কিংবা কোনো কারণে হয়তো বুঝতে অসুবিধা হয়েছে, আজকের ক্লাসটা অবভিয়াসলি উইল এনেবল দেম টু আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরি ডিটেলস। তো আমরা অলিভার ক্রমওয়েলকে নিয়ে আগে ডিসকাস করব। ইংল্যান্ড এমন একটা কান্ট্রি, আমি রিপিট করছি আবার, যেখানে আজ পর্যন্ত কিন্তু রাজতন্ত্র অর্থাৎ মোনার্কি কিন্তু এক্সিস্ট করে। আজকে যদি আমরা পলিটিক্স অফ ইংল্যান্ডকে একটু ক্লোজলি অবজার্ভ করার চেষ্টা করি, সেখানে যেমন ডেমোক্রেসিও আছে, প্রাইম মিনিস্টারও যেমন আছেন, এক্স্যাক্টলি সেখানে কিন্তু মোনার্কিও এখনো এক্সিস্ট করে। এবং ইংল্যান্ডের ইতিহাসে, রিমেম্বার ইট, ইংল্যান্ডের ইতিহাসে 11টা বছর বাদ দিলে কোনো সময়ে এমন হয়নি যে সময় ইংল্যান্ডে মোনার্কি ছিল না বা রাজতন্ত্র ছিল না। হিস্ট্রি অফ ইংল্যান্ডে একমাত্র 11টা বছরই এমন আছে যেখানে রাজতন্ত্র থেকে মুক্ত ছিল ইংল্যান্ড, দ্যাট ইজ 1649 থেকে 1660 পর্যন্ত। এই হিস্ট্রিটা একটু গভীরভাবে জানার চেষ্টা করবি, একটু ভালো করে বোঝার চেষ্টা কর। ইন দ্য ইয়ার 1625, 1625 সালে চার্লস ফার্স্ট রাজ সিংহাসন আরোহণ করছেন বা রাজার দায়িত্ব তিনি অর্জন করছেন। দ্যাট ইজ ইন দ্য ইয়ার 1625, Charles first became the king of England. And when he became the king of England, from that period, সেই সময় থেকেই the ordinary, the common people of England, প্রজারা যারা, যা সাবজেক্টস যারা, তারা বারবার রাজার কাছে দরবার করেছে, বারবার রাজার কাছে তারা কাকুতি মিনতি করেছে, আবেদন জানিয়েছে এবং স্বাধীনতার জন্য তারা রিকোয়েস্ট করেছে। রাজতন্ত্র মানে আমরা বুঝতেই পারছি, সেখানে প্রজাদের কোনো গুরুত্ব নেই বললেই চলে। প্রজাদের যেখানে স্বাধীনতা নামমাত্র, যেখানে সর্বময় ক্ষমতা অধিকারী হচ্ছেন রাজা নিজে। প্রজারা বারবার রাজার কাছে গিয়ে তাদের এই স্বাধীনতার আবেদন, নানা রকম যে কর্মসূচি তারা গ্রহণ করেছিল, নানা রকম আন্দোলনের মধ্যে দিয়ে যাচ্ছিল, কিন্তু কোনোভাবেই যখন তারা নিজেদের এই আবেদন সম্পূর্ণ করতে পারছিল না বা কোনো মতেই যখন তাদের এই আন্দোলন সফলতা লাভ করতে পারছিল না, তখন 1642-তে একটা গুরুত্বপূর্ণ ইয়ার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে, হিস্ট্রি অফ ইংল্যান্ডে, 1642-তে কিন্তু ইংল্যান্ডের সাধারণ প্রজারা রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যেটা হিস্ট্রি অফ ইংল্যান্ডে বিখ্যাত হয়ে আছে দ্য গ্রেট সিভিল ওয়ার নামে। দ্য সিভিল ওয়ারের বাংলা হচ্ছে গৃহযুদ্ধ। যখন একই দেশের দুই গোষ্ঠীর মধ্যে লড়াই হবে, সেই ধরনের লড়াইকে বাংলায় বলে গৃহযুদ্ধ, আর ইংরেজি বলা হয় সেটাকে সিভিল ওয়ার। যুদ্ধ দু ধরনের হয়, যখন এক দেশের সঙ্গে আরেক দেশে যুদ্ধ হয় সেটা আন্তঃরাষ্ট্রীয় যুদ্ধ বলে, ইন্টারন্যাশনাল ওয়ার আমরা বলি। আবার যখন একই দেশের দুই গোষ্ঠীর মধ্যে, দুই জাতির মধ্যে যখন লড়াই হয়, সেটাকে আমরা বলছি সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ।
যেহেতু 1642 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের প্রজাদের সঙ্গে ইংল্যান্ডের রাজার লড়াই হয় এবং দুটো পক্ষই যেহেতু ইংল্যান্ডেরই বাসিন্দা, সেহেতু এই যুদ্ধটার নাম দেওয়া হয় দ্য সিভিল ওয়ার। এবং কাদের সঙ্গে কাদের লড়াই হয়? একদিকে রাজা এবং তার সমর্থক, তার সৈনিকেরা, আর একদিকে হচ্ছে দ্য কমন সাবজেক্টস, যারা প্রজারা, ইংল্যান্ডে যারা সাধারণ প্রজা যারা। এবার ন্যাচারালি একটা জিনিস ভাবতে হবে, সাধারণ প্রজা বা মব বা ক্রাউড যদি আমরা বলি, নো ডাউট সাধারণ প্রজা কিন্তু একটা অসীম শক্তির অধিকারী, কিন্তু তাদের এই শক্তিটা না একত্রিত নয়, তাদের এই শক্তিটা বিচ্ছিন্ন, ছন্ন ছাড়া যদি বলি। এখানে লিডারশিপের দরকার হয়, এমন একজন নেতার দরকার হয় যেই নেতা এই পুরো ভিড়টাকে, এই পুরো ক্রাউডটাকে এক জায়গায় একটা ছাতার তলায় নিয়ে আসতে পারবে। যদি আমরা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের কথাই ভাবি, তাহলে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অনেক যোদ্ধা অংশগ্রহণ করেছিলেন, কিন্তু ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, এদের মতন লোকেরা নেতৃত্ব দিয়েছিলেন বলেই কিন্তু ভারতবর্ষ আলটিমেটলি স্বাধীনতা অর্জন করতে পেরেছিল। ঠিক সেইভাবেই ইংল্যান্ডের এই যে সিভিল ওয়ার, সেই সিভিল ওয়ারে প্রজাদের যে নেতৃত্ব দিয়েছিলেন বা প্রজাদের যিনি নেতা ছিলেন, তার নাম হচ্ছে অলিভার ক্রমওয়েল। অলিভার ক্রমওয়েল ওয়াজ ফেমাস ফর হিজ ব্রেভারি, ফর হিজ কারেজ অ্যান্ড অলসো ফর হিজ লিডারশিপ কোয়ালিটি। তার লিডারশিপ কোয়ালিটি, তার নেতৃত্ব প্রদান করার যে প্রতিভা ছিল, সেটা অদ্বিতীয় ছিল, ইউনিক। হি ওয়াজ এ গ্রেট লিডার, and not only was he a great leader, but he was also a great brave warrior. Generally, critics believed that it is because of his bravery and it is because of his able leadership that the people of England, সাধারণ প্রজারা ইংল্যান্ডের রাজতন্ত্রকে অবলুপ্ত করতে পেরেছিল। 1642 সালে এই সিভিল ওয়ার স্টার্ট হচ্ছে এবং সেই সিভিল ওয়ার চলছে ফর লং 7 ইয়ার্স। 7 বছর ধরে সেই সিভিল ওয়ার চলেছিল। অ্যান্ড দ্য সিভিল ওয়ার আলটিমেটলি কেম টু অ্যান এন্ড ইন দ্য ইয়ার 1649। ইন দ্য ইয়ার 1649 রাজা এবং তার যে সৈনিকেরা তারা পরাজিত হন এবং প্রজারা বিজয়ী হয়। ন্যাচারালি রাজাকে বিহেড করা হয়, শিরোচ্ছেদ করা হয়, তার রাজাকে হত্যা করা হয় এবং রাজতন্ত্রকে অ্যাবলিশ করে দিয়ে, রাজতন্ত্রকে অবলুপ্ত করে দিয়ে প্রজাতন্ত্র কায়েম হয়, যেটা বিখ্যাত আছে হিস্ট্রি অফ ইংল্যান্ডে কমনওয়েলথ নামে। প্রজাতন্ত্রের ইংরেজি ডেমোক্রেসিও হয়, প্রজাতন্ত্রের ইংরেজি রিপাবলিকও বলি আমরা। আবার কমনওয়েলথও কিন্তু প্রজাতন্ত্রের আরেকটা ইংরেজি, কারণ কমনওয়েলথ নামটা যদি আমরা ভেঙে দেখি, কমন মানে জনসাধারণের, ওয়েলথ মানে সম্পদ। রাজতন্ত্র মানে সব কিছুই রাজার সম্পত্তি। সেই রাজ্যের মধ্যে নদী বলো, পাহাড় বলো, সমুদ্র বলি, জঙ্গল বলি, লোকেদের জমি জায়গা বলি, লোকেদের বাড়ি বলি, এমনকি সেই রাজ্যের প্রজারাও কিন্তু রাজার সম্পত্তি। কিন্তু প্রজাতন্ত্রে রাজ্যের সম্পত্তি, দেশের সম্পত্তি সাধারণ প্রজাদের। যেমন আমরা যদি ইন্ডিয়ার ডেমোক্রেসির কথা ভাবি, ভারতবর্ষের রাস্তা, ভারতবর্ষের মন্দির, ভারতবর্ষের মসজিদ কারোর ব্যক্তিগত নয়, প্রত্যেকটা ব্যক্তিরই। এটাকে বলা হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড। এবং এই 1649 সাল থেকে 1660 সাল পর্যন্ত এই 11 বছর, এই লম্বা 11 বছর কিন্তু ইংল্যান্ডে রাজতন্ত্র অবলুপ্ত হয়েছিল, প্রজাতন্ত্রই কিন্তু চলছিল। কিন্তু আনফর্চুনেটলি ইন দ্য ইয়ার 1660 চার্লস সেকেন্ড তিনি রিস্টোর করেন, পুনর্কায়েম করেন, পুনর্বহাল করেন আবার রাজতন্ত্রকে, এবং সেখান থেকে আজ পর্যন্ত এখনও কিন্তু সেই রাজতন্ত্র এবং রাজপরিবার এক্সিস্ট করে আসছে। তাহলে হিস্ট্রি অফ ইংল্যান্ডে 11টা বছর মাত্র রাজতন্ত্র থেকে মুক্ত ছিল এবং প্রজাতন্ত্র কায়েম হয়েছিল। এবং সেই প্রজাতন্ত্র নিয়ে আসার জন্য একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি আমরা বলি, একজনের নাম যদি বলতে হয়, তার নাম হচ্ছে অলিভার ক্রমওয়েল। বোঝা গেছে? যখন আমরা লিখবো অ্যান্সারটা অলিভার ক্রমওয়েল কে, এত বড় লেখার দরকার নেই আমাদের, এটা জাস্ট গল্পটা জানানোর জন্য বললাম যে অলিভার ক্রমওয়েল কত বিখ্যাত একজন ব্যক্তিত্ব। এই অলিভার ক্রমওয়েল সম্বন্ধে দুটো পয়েন্ট আমরা মাথায় রাখবো। এক, এ ভেরি ব্রেভ, ভ্যালারাস, কারেজাস ওয়ারিয়ার। আর দুই, এ গ্রেট লিডার আন্ডার হুজ লিডারশিপ দ্য পিপল অফ ইংল্যান্ড অ্যাটেন ফ্রিডম ফ্রম দ্য টর্চার অফ মনার্কি অ্যান্ড অ্যাচিভড ডেমোক্রেসি। এই হচ্ছে অলিভার ক্রমওয়েল। ক্লিয়ার হচ্ছে আশা করি? তাহলে জন মিল্টন কে বোঝা গেছে, এ ভেরি ফেমাস নেম ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। অলিভার ক্রমওয়েল কে বোঝা গেল নিশ্চয়ই, এ ভেরি ব্রেভ ওয়ারিয়ার, এ গ্রেট লিডার because of whom the people of England
সাকসেসফুলি অ্যাচিভড, সাকসেসফুলি অ্যাটেন্ড কমনওয়েলথ। আর আরেকজনের নাম আমরা পাচ্ছি, সেটা হচ্ছে জন হ্যামডেন। জন হ্যামডেন ছিলেন একজন সেনেটর, একজন মেম্বার অফ সেনেট। ভারতবর্ষে যেটা আমরা পার্লিয়ামেন্ট বলি, সংসদ বলি, সেটাকেই বলা হয় বিদেশের কনসেপ্টে, যদি আমেরিকান কনসেপ্টে আমরা ভাবি, সেটাকে বলা হয় সেনেট। এবং সেই আমাদের যেমন পার্লিয়ামেন্টের মেম্বারদেরকে বলা হয় সাংসদ বা এমপি, মেম্বার অফ দ্য পার্লিয়ামেন্ট, এক্স্যাক্টলি ইন দ্য সেম ওয়ে সেনেটের মেম্বারদেরকে বলা হয় সেনেটর। তাহলে এই জন হ্যামডেন, হি ওয়াজ এ সেনেটর ফ্রম বাকিংহামশায়ার। প্রত্যেকে যারা সাংসদ হয় এক একটা এরিয়ার থেকে হয়, কেউ বাঁকুড়ার সাংসদ, কেউ আসানসোলের সাংসদ, কেউ অন্য কোনো জায়গার সাংসদ। এক্স্যাক্টলি এই যে জন হ্যামডেন, তিনি যে সেনেটর ছিলেন, তিনি ছিলেন বাকিংহামশায়ার অঞ্চল থেকে নির্বাচিত হওয়া একজন সেনেটর। সেনেটর বিরাট কোনো পদ নয় তো, হাজার হাজার লক্ষ লক্ষ সেনেটর পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়েছে, কালের নিয়মে তারা মারা গেছে। তাহলে এই সেনেটরের মধ্যে এমন উল্লেখযোগ্য কী ছিল যার কথা থমাস গ্রে উল্লেখ করছেন তার এই কবিতার মধ্যে? জন হ্যামডেন ওয়াজ নট অ্যান অর্ডিনারি সেনেট মেম্বার লাইক দ্য থাউজেন্ডস অফ আদার সেনেটার্স। হি ওয়াজ ফেমাস, তিনি বিখ্যাত ছিলেন তার কয়েকটা জিনিসের জন্য। ফার্স্ট, হি ওয়াজ এ ব্রিলিয়েন্ট ওরেটার, খুব সুন্দর কথা বলতে পারতেন তিনি। হি ওয়াজ ফেমাস ফর হিজ ব্রিলিয়েন্ট ওরেটারি, তার এই বক্তব্য দেওয়া, তার এই ভাষণ দেওয়া এত সুন্দর ছিল যে হি ওয়াজ ফেমাস ফর দিস ট্যালেন্ট। এটা এক নম্বর তার প্রতিভা। তার দু নম্বর প্রতিভা হচ্ছে তিনি সেনেটর, একজন মেম্বার অফ দ্য পার্লিয়ামেন্ট বা সেনেটর আমরা কেন নির্বাচন করি? যাতে করে আমাদের সেই এরিয়ার সামগ্রিক উন্নয়ন হয়। রাস্তাঘাট বলো, শিক্ষা ব্যবস্থা বলি, হসপিটাল বলি, জলের ব্যবস্থা বলি, সামগ্রিক উন্নয়ন যেটা আমরা বলছি। আনফর্চুনেটলি বেশিরভাগ সেনেট মেম্বার, বেশিরভাগ মেম্বার অফ দ্য পার্লামেন্ট নিজেদের নিয়ে ব্যস্ত, তারা জনগণের কথা ভাবেন না। কিন্তু জন হ্যামডেন কিন্তু একজন ব্যতিক্রমী ব্যক্তি ছিলেন। তিনি তার পথে যত বাধা এসছে সমস্ত বাধাকে উপেক্ষা করে তার অঞ্চলের মানুষদের সেবায় নিযুক্ত ছিলেন। প্রচুর পরিমাণে উন্নয়ন ঘটিয়েছিলেন নিজের এলাকার। যত বাধা, যত বিপত্তি, যত হিন্ড্রেন্স, কমপ্লিকেশনস তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, প্রত্যেকটা বাধাকে তিনি উপেক্ষা করে, প্রত্যেকটা বাধাকে তিনি জয় করে দেশের ইন দ্য সেন্স তার অঞ্চলের মানুষদের কিন্তু প্রভূত উন্নয়ন করেছিলেন। অ্যাজ এ রেজাল্ট অফ ইট হি ইজ ফেমাস and he is rather immortal in the heart of the people of England. ইংল্যান্ডের জনগণের হৃদয়ে তিনি কিন্তু অমরত্ব অর্জন করেছেন বা একটা জায়গা কিন্তু অর্জন করেছেন। অর্থাৎ এই যে এত বড় ডিটেলস যাচ্ছি কেন বুঝতে হবে নিশ্চয়ই এই স্ট্যান্ডার্ডে নিয়ে, অত্যন্ত ভাইটাল স্ট্যান্ডার্ড। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা অ্যাটলিস্ট এই তিনজনের কথা জানলাম, এবং এই তিনজন কে, কী তাদের পরিচয়, কী তাদের যোগ্যতা, কী তাদের অ্যাচিভমেন্ট, সেগুলো আমরা আলোচনা করলাম। জন মিল্টন সম্বন্ধে আমরা মাথায় রাখবো, a famous name in the history of English literature. অলিভার ক্রমওয়েল সম্বন্ধে মাথায় রাখবো, গ্রেট লিডারশিপ কোয়ালিটি, ব্রেভ ওয়ারিয়ার। আর জন হ্যামডেন সম্বন্ধে আমরা মাথায় রাখবো যে গ্রেট ওরেটার অ্যান্ড অবভিয়াসলি এ পার্সন হু রাদার যত রকমের বাধা বিপত্তি এসছে, হি নেগেটেড all the complications and the hindrances which came upon his way, and he rather তার দেশের মানুষের, তার অঞ্চলের মানুষের কিন্তু এক্সটেন্সিভ একটা ডেভেলপমেন্ট তিনি প্রদান করেছিলেন। এই হচ্ছে এই তিন মানুষের পরিচয়, এই হচ্ছে এই তিন মানুষের অ্যাচিভমেন্ট। তাহলে হঠাৎ করে কবি এই স্ট্যান্ডায় এদের কথা নিয়ে আসছেন কেন? হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য পোয়েট বিহাইন্ড ডিসক্রাইবিং দিজ থ্রি পিপল? জিনিসটা বুঝতে হবে এইবারে কবি কিন্তু কি বলছেন ব্যাপারটা বুঝবি। আগে স্ট্যান্ডারে নিশ্চয়ই মনে আছে কি বলা হয়েছে সেখানে? ট্যালেন্ট ছিল গ্রামবাসীদের মধ্যেও, কিন্তু তারা সেই ট্যালেন্টের বহিঃপ্রকাশ ঘটাতে পারেনি সুযোগের অভাবে। আসলে এই স্ট্যান্ডায় খুব মন দিয়ে শুনবি, আসলে এই স্ট্যান্ডায় পোয়েট যেটা অ্যাকচুয়ালি হাইলাইট করতে চাইছেন সেটা হচ্ছে কি না, এই গ্রামের যারা সাধারণ ব্যক্তি, যারা অর্ডিনারি ব্যক্তি, যারা পুয়ার ব্যক্তি, তাদের মধ্যেও হয়তো হ্যামডেন হওয়ার ক্ষমতা, মিল্টন হওয়ার ক্ষমতা, ক্রমওয়েল হওয়ার ক্ষমতা ছিল, কিন্তু সুযোগের অভাবে তাদের ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কিন্তু হ্যামডেন, মিল্টন, ক্রমওয়েল হতে পারেনি। একটু স্ট্রেঞ্জ লাগবে আমাদের, কোয়াইট ন্যাচারালি। আমি যদি এখন বলি যে আমার অঞ্চলে 3-4 নেতাজি ছিলেন বা 3-4 এমন ব্যক্তি ছিলেন যাদের মধ্যে নেতাজি হওয়ার ক্ষমতা ছিল, ব্যাপারটা একটুখানি আমাদের কাছে অ্যাব্রাপ্ট মনে হবে, অ্যাবসার্ড মনে হবে।
But if we try to understand it in a logical manner, we will obviously be able to understand what the poet is actually trying to suggest. Now answer my 3 simple questions. এই যে অলিভার ক্রমওয়েল, এত বড় বড় কথা বললাম অলিভার ক্রমওয়েল সম্বন্ধে, হিস্ট্রি অফ ইংলিশ, যে হিস্ট্রি অফ ইংল্যান্ড, পলিটিক্স অফ ইংল্যান্ড, একজন বিখ্যাত নাম অলিভার ক্রমওয়েল, তার লিডারশিপের জন্য বিখ্যাত, তার ব্রেভারির জন্য বিখ্যাত। যদি চার্লস ফার্স্ট সাধারণ প্রজাদেরকে স্বাধীনতা প্রদান করতেন, তাদের কথা রাখতেন, তাহলে যুদ্ধের কোনো প্রয়োজন হতো কি? সিভিল ওয়ারের কোনো প্রয়োজন হতো কি? আর সিভিল ওয়ার যদি না থাকতো, সিভিল ওয়ার যদি না হতো, তাহলে কি আমরা কোনোদিনও অলিভার ক্রমওয়েলের নাম জানতে পারতাম? কোনো অংশে থমাস গ্রে কিন্তু এখানে অলিভার ক্রমওয়েলের কৃতিত্বকে, সেটাকে ছোট করছেন না, কিন্তু তিনি বলতে চাইছেন যে তার এই প্রতিভাকে তিনি বই প্রকাশ ঘটানোর সুযোগটা পেয়েছিলেন বলেই তো আজকে বিখ্যাত তিনি। যদি সিভিল ওয়ার না হতো, যদি চার্লস ফার্স্ট প্রজাদেরকে স্বাধীনতা দিতে রাজি হয়ে যেতেন, তাহলে কিন্তু অলিভার ক্রমওয়েলকে আমরা কেউই চিনতাম না। উল্টো দিক থেকে ভাবি এবারে জন হ্যামডেন। জন হ্যামডেন এত সুন্দর বক্তা ছিলেন যে যখন তিনি সেনেটে বক্তব্য রাখতেন, বাকি সেনেট মেম্বাররা মোহিত হয়ে তার বক্তব্য শুনত। এত ভালো একজন উদার মানসিকতার ব্যক্তিত্ব ছিলেন যে সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে তিনি তার অঞ্চলের লোকেদের প্রভূত উন্নয়ন করেছেন। নাও দ্য সিম্পল কোয়েশ্চেন ইজ, যদি এই জন হ্যামডেন ইলেকশনে পরাজিত হতেন, যদি এই জন হ্যামডেন সেনেট মেম্বার হওয়ার সুযোগই না পেতেন, তাহলে কেউ কি তাকে চিনত? তার এই বিখ্যাত বক্তব্য কেউ কি শোনার সুযোগ পেত? বা তার এই যে দেশের মানুষের উন্নয়ন করার যে তার মধ্যে এই মানসিকতা, সেটা কেউ কি জানতে পারত? আবার ভাববি, কোথাও জন হ্যামডেনকে ছোট করা হচ্ছে না, কোথাও অলিভার ক্রমওয়েলকে ছোট করা হচ্ছে না, তাদেরকে উপযুক্ত কৃতিত্ব দিয়েই কবি বোঝাতে চাইছেন যে তাদের মধ্যে অবশ্যই ট্যালেন্ট ছিল বলে তারা আজকে জনপ্রিয় হয়েছে, কিন্তু সেই ট্যালেন্টটা বহিঃপ্রকাশ ঘটানোর সুযোগ তো পেয়েছে সে। একজন ইলেকশনে জিতেছে বলেই সেনেট মেম্বার হয়েছে, আরেকজন সিভিল ওয়ার হয়েছে বলেই কিন্তু তার নেতৃত্ব এবং তার সাহসিকতার প্রমাণ দেওয়ার সুযোগ পেয়েছে। ইভেন যদি আমরা জন মিল্টনের কথাও ভাবি, জন মিল্টন যদি কোনো দরিদ্র দুস্থ পরিবারে জন্মগ্রহণ করতেন, যেখানে হয়তো দুবেলা দুমুঠো অন্ন যোগান দেওয়াটাই দুষ্কর ব্যাপার, যেখানে হয়তো তার অভুক্ত বাবা মা, অভুক্ত সন্তান, অভুক্ত স্ত্রী, অভুক্ত বোন থাকতো, যেখানে তাদের পেটে সামান্যতম অন্ন যোগান দেওয়ার দায়িত্ব তার কাঁধে থাকতো, তাহলে তিনি কি এত বিখ্যাত কবি হওয়ার সুযোগ পেতেন, নাকি জীবন যুদ্ধে তিনি হারিয়ে যেতেন? জীবনের সংগ্রামে এতটাই ব্যস্ত হয়ে পড়তেন যে হয়তো তার এই প্রতিভা, সেই প্রতিভাকে তিনি কিন্তু জগতের লোকের সামনে পরিচয় ঘটাতেই পারতেন না। তার মানে এই যে জন মিল্টন আজকে একজন বিখ্যাত নাম, বা এই যে অলিভার ক্রমওয়েল বা জন হ্যামডেন, এরা বিখ্যাত নাম হওয়ার পেছনে এদের ট্যালেন্ট যেমন আছে, ঠিক সেই রকমই তাদের ট্যালেন্টের সঙ্গে সঙ্গে কিন্তু তাদের যে অপরচুনিটি তারা পেয়েছে, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিস ইজ দ্য পয়েন্ট হোয়াট দ্য পোয়েট ইজ অ্যাকচুয়ালি ট্রাইং টু হাইলাইট হিয়ার। এবারে কি বলবেন এই স্ট্যান্ডায়? বলবেন এই গ্রামের মধ্যেও হয়তো এমন অনেক ব্যক্তি ছিল যাদের মধ্যে হয়তো মিল্টনের মতন কাব্যিক প্রতিভা ছিল, এমন অনেক ব্যক্তি ছিল যাদের মধ্যে হয়তো অলিভার ক্রমওয়েলের মতন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসিকতা, নেতৃত্ব প্রদান করার যোগ্যতা ছিল, এমন অনেক ব্যক্তিত্ব ছিল যাদের মধ্যে হয়তো হ্যামডেনের মতন ব্রিলিয়েন্ট বক্তব্য দেওয়ার ক্ষমতা ছিল, দেশের মানুষের উন্নতি করার মানসিকতা ছিল। আনফর্চুনেটলি তারা কোনোদিন সুযোগ পায়নি বলে তারা কিন্তু তাদের এই প্রতিভাটার বহিঃপ্রকাশ ঘটাতে পারেনি। এই হচ্ছে গোটা স্ট্যান্ডাটার সামারি, এই হচ্ছে গোটা স্ট্যান্ডাটার মেন আইডিয়া। আশা করি ক্লিয়ার হয়েছে। খুব ইম্পর্টেন্ট স্ট্যান্ডা বলে আমি কিন্তু এতটা গুরুত্ব দিচ্ছি এটাকে। নাও লেট আস কাম টু দ্য লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড এক্সপ্লেনেশন অফ দিস স্ট্যান্ডা। দেখো, সাম ভিলেজ হ্যামডেন, এই ফ্রেজটা আন্ডারলাইন করবি, ভিলেজ হ্যামডেন। আমি যে বলছিলাম না 6টা কোয়েশ্চেন, 3টে তো হলো হ্যামডেন, মিল্টন, ক্রমওয়েল, এদের আইডেন্টিটি, মানে অরিজিনাল যে জন হ্যামডেন, অরিজিনাল জন মিল্টন এবং অরিজিনাল অলিভার ক্রমওয়েল। আর 3টে কোয়েশ্চেন হবে, তার মধ্যে প্রথমটা হচ্ছে এই যে ভিলেজ হ্যামডেন, এই যে ফ্রেজটা ইউজ করা হলো ভিলেজ হ্যামডেন, মাথায় রাখতে হবে ভিলেজ হ্যামডেন মানে কিন্তু এখানে জন হ্যামডেন নন। ভিলেজ হ্যামডেন কথাটা মানে কিন্তু জন হ্যামডেন নন। আমি আবার বলছি, তাহলে ভিলেজ হ্যামডেন কে এখানে? থমাস গ্রের মতে ভিলেজ হ্যামডেন হচ্ছে সেই ছোট্ট গ্রাম, সেই ছোট্ট গ্রামের কোনো এমন পুয়ার অর্ডিনারি হাম্বল ভিলেজ পিপল বা পার্সন যার মধ্যে হয়তো হ্যামডেনের মতো
বক্তব্য দেওয়ার ক্ষমতা ছিল, যার মধ্যে হয়তো হ্যামডেনের মতন দেশের মানুষের উন্নয়ন ঘটানোর বা উন্নতি করার মানসিকতা ছিল। সো ভিলেজ হ্যামডেন মানে এখানে অরিজিনাল জন হ্যামডেন নন, ভিলেজ হ্যামডেন মানে হচ্ছে এখানে গ্রামের কোনো একজন ব্যক্তি যার মধ্যে হয়তো হ্যামডেনের মতন প্রতিভা, হ্যামডেনের মতন ট্যালেন্ট ছিল। বুঝতে পারছিস, নামটাই দিয়ে দিচ্ছেন ভিলেজ হ্যামডেন। সাম ভিলেজ হ্যামডেন দ্যাট উইথ ডন্টলেস ব্রেস্ট, ডন্টলেস মানে হচ্ছে, ডন্টলেস মানে নির্ভীক, ফিয়ারলেস, ফিয়ারলেস যেটা আমরা বলি, বেপরোয়া, কারেজিয়াস, ব্রেস্ট মানে এখানে হার্ট, তাহলে ডন্টলেস ব্রেস্ট মানে কি হলো, নির্ভীক চিত্ত যেটা আমরা বলি, ভয় ডরহীন মানুষ। তাহলে কবি বলছেন হয়তো এই গ্রামের মধ্যে, এই গ্রামের কবরে, এই নেগলেক্টেড স্পটে এমন কোনো গ্রামের বাসিন্দা শায়িত আছেন যার মধ্যে হয়তো জন হ্যামডেনের মতোই নির্ভীক চিত্ত ছিল, যে হয়তো জন হ্যামডেনের মতোই সাহসী নির্ভীক মানুষ ছিলেন। দ্য লিটল টিরেন্ট অফ হিজ ফিল্ড, লিটল টিরেন্ট, টিরেন্ট মানে এখানে অত্যাচার, অন্যায়, অবিচার, অফ হিজ ফিল্ড, ফিল্ড মানে এরিয়া, তার নিজের এরিয়া, তার নিজের গ্রামের, উইথস্টুড মানে লিখে রাখবি প্রোটেস্ট। এর প্রশ্ন হচ্ছে যে কবি কেন এরকম অনুমান করলেন যে এই গ্রামের লোকটার মধ্যে হ্যামডেনের মতন ট্যালেন্ট ছিল। আমরা দেখবি অনেক সময় ছোটোবেলায় কাউকে যখন গান করতে দেখি, আমরা বড় হয়ে বলি যে এই লতা মঙ্গেশকরের মতন গান গাইবে, শ্রেয়া ঘোষালের মতন গান গাইবে, অরিজিতের মতন গান গাইবে, আমরা কি দেখে বলি? সেই মুহূর্তে সে নিশ্চয়ই অরিজিৎ, শ্রেয়া ঘোষাল বা লতা মঙ্গেশকরের মতন গান গাইছে না। তার গানের গলা দেখে আমরা অনুমান করি যে এ যদি সুযোগ পায়, এ যদি ঠিকঠাকভাবে চর্চা করে নিজের এই প্রতিভাকে, তাহলে একদিন কিন্তু এ শ্রেয়া ঘোষাল বা অরিজিতের মতন বড় জায়গায় পৌঁছবে। এক্স্যাক্টলি এই সমস্ত ছোট ছোট গ্রামের ছোট ছোট যারা অর্ডিনারি হিউম্যান বিংসরা, তারা কখনোই হ্যামডেনের মতন বিরাট বড় জায়গায় পৌঁছায়নি, কিন্তু তাদের গ্রামে যখন কোনো ছোট ছোট অন্যায়ের ঘটনা ঘটেছে, কোনো ছোটোখাটো সাধারণ অবিচারের ঘটনা ঘটেছে, অত্যাচারের ঘটনা ঘটেছে, তারা কিন্তু নির্ভীক চিত্তে সে অন্যায়ের প্রতিবাদ করেছে, সে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এটাই তো প্রমাণ যে যদি সুযোগ পেত, যে ছোট কোনো ক্ষেত্রে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, সে সুযোগ পেলে বড় ক্ষেত্রেও কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতো। যেমন যদি আজকে দেখি যে কোনো একজন অ্যাঙ্কার, মনে কর গ্রামে যে সাধারণ সাধারণ অনুষ্ঠানগুলো হয় আমাদের, যেমন অ্যাঙ্কার ধর, সে খুব সুন্দরভাবে প্রোগ্রামটাকে সঞ্চালনা করছে, তার বাচনভঙ্গিমা, তার বলার ধরন, তার পুরো প্রোগ্রামটাকে ম্যানেজ করা, সঞ্চালনা করা ব্রিলিয়ান্ট ধরে নাও, তাহলে অবশ্যই আমরা এটা বলতেই পারি যে বড় কোনো লেভেলে, বড় কোনো স্তরে সে যদি সুযোগ পেত, সেখানেও সে তার ব্রিলিয়েন্স, তার প্রতিভার বহিঃপ্রকাশ ঘটাতো। এক্স্যাক্টলি কবি বলছেন এই গ্রামের সাধারণ এই বাসিন্দা যে আজকে হয়তো মৃত, সে তার অঞ্চলের ছোট ছোট যে অন্যায়ের ঘটনাগুলো বা অবিচারের ঘটনাগুলো, সেগুলোর বিরুদ্ধে নির্ভীক চিত্তে রুখে দাঁড়িয়েছিল। ঠিক যেমন করে জন হ্যামডেন তার উন্নয়নের পথে যা যা বাধা এসছে, সমস্ত বাধাকে উপেক্ষা করে তিনি এগিয়ে গেছেন, এক্স্যাক্টলি সেই প্রতিভারই পরিচয় কিন্তু দিয়েছিল এই গ্রামের হ্যামডেন, হয়তো ছোট লেভেলে, হয়তো স্মল স্কেলে। তাহলে এর এই স্মল স্কেলের মধ্যে যে প্রতিভাটা এক্সিবিটেড হয়েছিল বা প্রতিভার যে বিচ্ছুরণ ঘটেছিল, সেটা বড় স্কেলে সুযোগ পেলে নিশ্চয়ই তিনি নিজেকে হ্যামডেনের মতোই বিখ্যাত করতেন, কিন্তু পারেননি কেন? আনফর্চুনেটলি বিকজ অফ দ্য ল্যাক অফ অপরচুনিটি। বুঝে গেছে? সাম ভিলেজ হ্যামডেন দ্যাট উইথ ডন্টলেস ব্রেস্ট দ্য লিটল টিরেন্ট অফ হিজ ফিল্ড উইথস্টুড। সাম মিউট ইনগ্লোরিয়াস মিল্টন, আন্ডারলাইন করবি, মিউট ইনগ্লোরিয়াস মিল্টন। মিউট মানে কি? নির্বাক, চুপ। আমরা যে টিভিতে দেখবি রিমোটে মিউট, মিউট বাটন মানে কি? চুপচাপ হয়ে যাওয়া, নীরব হয়ে যাওয়া। ইনগ্লোরিয়াস মানে কি? গ্লোরিয়াস যদি হয় বিখ্যাত, ইনগ্লোরিয়াস মানে অখ্যাত। এবারে বল আমাকে, এই যে দুটো ওয়ার্ড ইউজ করা হলো মিল্টনের আগে, মিউট আর ইনগ্লোরিয়াস, অরিজিনাল জন মিল্টন কি ইনগ্লোরিয়াস ছিলেন? তিনি কি অখ্যাত ছিলেন? রাদার তিনি তো ভেরি ফেমাস ছিলেন। আর জন মিল্টন তো মিউটও থাকেননি। অবভিয়াসলি তার আমরা পরিচয় পেয়েছি প্যারাডাইজ লস্ট, প্যারাডাইজ রিগেন, স্যামসাং অ্যাগনিস্ট্রিস, কোমাস, সেন্সি, প্রচুর এরকম লেখা আছে তার। তাহলে নাইদার ওয়াজ হি মিউট নর ওয়াজ হি ইনগ্লোরিয়াস। তার মানে এখানে মিউট ইনগ্লোরিয়াস মিল্টন বলতে নিশ্চয়ই উনি জন মিল্টনের কথা বলছেন না, তাহলে কার কথা বলছেন? গ্রামের সেই কাব্যিক প্রতিভা সম্পন্ন ব্যক্তি যার মধ্যে মিল্টনের মতন কাব্যিক প্রতিভা ছিল, কিন্তু দারিদ্রতার কারণে, প্রেশার অফ হিজ লাইফ তাকে সেই সুযোগটা কোনোদিনও দেয়নি, ফলত তার কাব্যিক প্রতিভাকে সে কোনোদিনও বহিঃপ্রকাশ ঘটাতে পারেনি, কবিতার মাধ্যমে তার প্রকাশ ঘটাতে পারেনি, মিউট রয়ে গেছে।
আর তোমার প্রতিভা তোমার অন্তরেই যদি লুকিয়ে থেকে যায়, যতক্ষণ না সেটা বাইরে বহিঃপ্রকাশ ঘটছে, তুমি গ্লরি কি কোনো মতেই অ্যাচিভ করবে? করবে না নিশ্চয়ই। তাহলে মিউট ইনগ্লোরিয়াস মিল্টন বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? সেই সমস্ত গ্রামবাসীদের কথা বলা হয়েছে যাদের মধ্যে মিল্টনের মতন কাব্যিক প্রতিভা ছিল প্রচণ্ড রূপে, কিন্তু দুর্ভাগ্যবশত দারিদ্রতার কারণে তাদের যে জীবনযাত্রার যে মান, জীবনযাত্রার যে সমস্যা বা দৈনন্দিন জীবনের যে বাধাগুলো, বিপত্তিগুলোর কারণে, ল্যাক অফ অপরচুনিটির কারণে তারা মিউট রয়ে গেছে, কোনোদিনও সেই প্রতিভাকে বাস্তব রূপ দিতে পারেনি এবং সেই কারণে কোনোদিনও তারা গ্লরি অ্যাচিভ করেননি। দেখ কি সুন্দর মানে স্ট্রাকচার অফ দ্য পোয়েমটা দেখ। উনি বললেই পারতেন তো যে মিউট ইনগ্লোরিয়াস ভিলেজ পোয়েট, না, উনি ভিলেজ পোয়েট বললেন না, উনি বলতেই পারতেন ভিলেজ রেবেল, গ্রামের বিদ্রোহী, না, ভিলেজ হ্যামডেন বলছেন, মিউট ইনগ্লোরিয়াস মিল্টন বলছেন। এই সমস্ত বিখ্যাত নামগুলোকে ইউজ করার কারণটা কি? কারণটা সিম্পল। কবি বলতে চাইছেন যে এই গ্রামের যারা বিদ্রোহী তারা কিন্তু হ্যামডেন হতে পারতো সুযোগ পেলে। এই গ্রামের যারা মিউট ইনগ্লোরিয়াস কবি সুযোগ পেলে তারা কিন্তু মিল্টন হতে পারতেন। এই পয়েন্টটাই ব্যাখ্যা করার জন্য কিন্তু এখানে এই মিল্টন, হ্যামডেন, ক্রমওয়েল এই নামগুলি ইউজ করা হয়েছে। একবার ভেবে দেখবি এটাকে দুভাবে ভাবা যায় যে এক পোয়েট হয়তো মিল্টনের মতন বিখ্যাত ব্যক্তিত্বকে, হ্যামডেনের মতন ব্যক্তিকে, ক্রমওয়েলের মতন ফেমাস ব্যক্তিকে হয়তো এখানে ছোট করছেন, না, এটা তার উদ্দেশ্য নয়। আসলে তিনি এখানে গ্লোরিফাই করার চেষ্টা করছেন সেই সমস্ত গ্রামের ব্যক্তিদেরকে যাদের মধ্যে হ্যামডেনের মতন প্রতিভা ছিল, মিল্টনের মতন প্রতিভা ছিল, ক্রমওয়েলের মতন প্রতিভা ছিল। দুর্ভাগ্যবশত সুযোগের অভাবে তারা মিউট রয়ে গেল, তারা ইনগ্লোরিয়াস রয়ে গেল। সাম মিউট ইনগ্লোরিয়াস মিল্টন হিয়ার, হিয়ার মানে কোথায়? ওই নেগলেক্টেড স্পট, ওই গ্রেভ, হিয়ার মে রেস্ট, এই কবরের মধ্যে হয়তো বিশ্রাম নিচ্ছে, হয়তো শায়িত আছে এমন কোনো ব্যক্তি যার মধ্যে হয়তো মিল্টনের কাব্যিক প্রতিভা ছিল, কিন্তু সুযোগের অভাবে তারা সেই প্রতিভার কোনোদিনও বহিঃপ্রকাশ ঘটাতে পারেনি, তারা মিউট রয়ে গেল এবং সেই কারণে তারা ইনগ্লোরিয়াসও রয়ে গেল। এবং লাস্ট লাইনটা দেখবি দুর্দান্ত লাইন, সাম ক্রমওয়েল, হয়তো কিছু সংখ্যক ক্রমওয়েল, কিছু সংখ্যক ক্রমওয়েল মানে কি? ক্রমওয়েল তো একজনই ছিলেন, আন্ডাই করবি আবার কিছু সংখ্যক ক্রমওয়েল মানে অরিজিনাল অলিভার ক্রমওয়েলের কথা বলা হচ্ছে না এখানে। এখানে বলা হচ্ছে সেই সমস্ত গ্রামবাসীরা বা সেই সমস্ত গ্রামবাসীদের কথা যাদের মধ্যে হয়তো ক্রমওয়েলের মতন প্রতিভা ছিল। কি সুন্দর কথাটা ভেবে দেখবি। এখন আমরা অনেক সময় বলি না যে আমাদের পাড়ার বিরাট কোহলি, আমাদের অঞ্চলের কিশোর কুমার, তার মানে আমরা নিশ্চয়ই অরিজিনাল কিশোর কুমার বা বিরাট কোহলির কথা বলছি না। আমাদের অঞ্চলে যে খেলোয়াড় খুব সুন্দর খেলে, যেহেতু বিরাট কোহলিও দারুণ খেলে, আমাদের অঞ্চলের সেই প্লেয়ারটি যেহেতু ভালো খেলে, সেই কারণে আমরা বলছি আমাদের পাড়ার বিরাট কোহলি, আমাদের অঞ্চলের কিশোর কুমার। এক্স্যাক্টলি ওটাই বলতে চাইছেন এখানে, যে এই গ্রামের এই কবরের মধ্যে হয়তো এইরকম কিছু সংখ্যক ক্রমওয়েল সাহিত্য আছেন যারা হয়তো সুযোগ পেলে, উপযুক্ত মানে মঞ্চ পেলে, যারা হয়তো নিজেকে ক্রমওয়েলের মতোই বিখ্যাত করে তুলতে পারতো বা ক্রমওয়েলের মতোই কিন্তু বড় মঞ্চে নিজেদের প্রতিভাকে বহিঃপ্রকাশ ঘটাতে পারতো। সাম ক্রমওয়েল, কিন্তু এখানে একটা দারুণ কথা আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা কত সুন্দর ফিলসফিটা ভাববি কোয়েটের, গিল্টলেস, আন্ডারলাইন করবি আলাদা করে। গিল্টি মানে কি? অপরাধী, দোষী। তাহলে গিল্টলেস মানে কি? নিরপরাধ বা নির্দোষ। তার মানে উনি এখানে একটা পার্থক্য টানছেন, একদিকে গিল্টি, একদিকে গিল্টলেস, একদিকে অরিজিনাল অলিভার ক্রমওয়েল আর একদিকে হচ্ছে সেই গ্রামের বাসিন্দারা যাদের মধ্যে ক্রমওয়েলের মতন প্রতিভা ছিল। জেনারেলি আমরা যারা খুব একটা দার্শনিক সুলভভাবে ভাবি না, খুব একটা কোনো জিনিসের গভীরে গিয়ে অ্যানালাইজ করি না, তারা ওপরের লেভেলে মানুষের প্রশংসা করি। যেমন অলিভার ক্রমওয়েলকে সবাই প্রশংসাই করে এবং প্রশংসা করারই কথা। তিনি নেতৃত্ব প্রদান করেছিলেন, তার সুযোগ্য নেতৃত্বের কারণে, তার বীরত্বের কারণে ইংল্যান্ডের মানুষ দীর্ঘদিনের যে পরাধীনতা রাজতন্ত্রের নামে, সেই পরাধীনতা থেকে মুক্তি পেয়েছিল তারা, রাজতন্ত্র বিলুপ্ত হয়ে প্রজাতন্ত্র কায়েম হয়েছিল। ঠিক কথায়, প্রশংসা পাওয়ারই কথা। কিন্তু একটু গভীরে ভেবে দেখবি এই ভালো কাজটা করতে গিয়ে তাকে কিন্তু একটা অন্যায়ের সঙ্গে আপোষ করতে হয়েছিল, একটা অন্যায় কাজও কিন্তু তাকে করতে হয়েছিল। রাজার দলে যারা লড়াই করছিল, রাজার সপক্ষে যারা লড়াই করছিল, তারা কোন দেশের লোক বল আমাকে? ইংল্যান্ডের লোক। আর অলিভার ক্রমওয়েল কোন দেশের লোক ছিলেন? ইংল্যান্ডের লোক। তাহলে অলিভার ক্রমওয়েলকে ইংল্যান্ডের লোকদেরকে স্বাধীনতা প্রদান করতে গিয়ে তার নিজেরই দেশের মানুষ অর্থাৎ তার ভাইদের রক্ত ঝরাতে হয়েছিল না হয়নি? ভেবে দেখবি।
Oliver Cromwell had to shed the blood of the people of his own country, his brothers, in order to achieve this independence. So obviously he is a great leader, no doubt about it. Obviously, certainly, he is a great brave warrior. There is no point of doubt in it. But at the same time, it is also true that he committed a heinous crime in shedding the blood of the people of his own country. দেখ ভেবে একবার কোন দৃষ্টিভঙ্গি থেকে থমাস গ্রে ভাবছেন যে অলিভার ক্রমওয়েল, তুমি যেমন তোমার প্রতিভাকে বহিঃপ্রকাশ ঘটানোর সুযোগ পেয়েছিলে বলে আজকে তুমি গ্লোরিয়াস, আজকে তুমি ফেমাস, ঠিক সেরকমই তুমি কিন্তু গিল্টিও। তোমার গিল্ট কি, তোমার অপরাধ কি না, ইউ হ্যাড টু শেড দ্য ব্লাড অফ ইয়োর ওন ব্রাদার্স। নিজের দেশের ভাইদের রক্ত ঝরাতে হয়েছিল। কিন্তু এই গ্রামের ক্রমওয়েলরা যেহেতু সুযোগ পায়নি, খ্যাতিও অর্জন করেনি, কিন্তু এই অপরাধ থেকেও তারা মুক্ত। তাদের কোনোদিন অন্তত নিজের দেশের মানুষের রক্ত ঝরাতে হয়নি। থিঙ্ক অফ দ্য ইমোশন অফ দ্য পোয়েট থমাস গ্রে। উনি শুধুমাত্র এটা বলতে চাইছেন না যে এই গ্রামের অনেক মানুষ এমন আছে যারা ক্রমওয়েলের মতোই প্রতিভা সম্পন্ন, র্যাদার আরও এক কদম এগিয়ে গিয়ে বলছেন যে এই গ্রামের অনেক মানুষ আছে যারা প্রতিভার দিক থেকে ক্রমওয়েলের সমান, কিন্তু কোনো কোনো দিক থেকে তারা ক্রমওয়েলের চেয়েও বেটার। কারণ অরিজিনাল ক্রমওয়েল হ্যাড টু শেড দ্য ব্লাড অফ দ্য পিপল অফ হিজ ওন কান্ট্রি। হি ওয়াজ গিল্টি অফ দিস ক্রাইম, বাট দিস ভিলেজ ক্রমওয়েল, সে অ্যাটলিস্ট গিল্টলেস। দেখেছি লাইনটা, সাম ক্রমওয়েল গিল্টলেস অফ হিজ কান্ট্রিজ ব্লাড। নিজের দেশের, কান্ট্রিজ ব্লাড মানে পিপল অফ দ্য কান্ট্রিজ ব্লাড, নিজের দেশের মানুষের রক্ত ঝরাতে হয়নি। এবারে বোঝ তাহলে এখানে 6টা কোয়েশ্চেন মানে কি, অরিজিনাল আইডেন্টিটি অফ জন মিল্টন, জন হ্যামডেন এবং তার সঙ্গে হচ্ছে অলিভার ক্রমওয়েল, এগুলো সব লেখানো হয় দেখবি খাতায়। আর তার সঙ্গে হচ্ছে এই ভিলেজ হ্যামডেনকে, মিউট ইনগ্লোরিয়াস মিল্টনকে, আর সাম ক্রমওয়েল গিল্টলেস বলতে কাদের কথা বলা হয়েছে। অর্থাৎ কবি পরিষ্কারভাবে বলছেন যে এই গ্রামের মানুষদের মিল্টন হওয়ার ক্ষমতা ছিল, কিন্তু তারা মিউট রয়ে গেল, ইনগ্লোরিয়াস রয়ে গেল, বিকজ অফ দ্য ল্যাক অফ অপরচুনিটি অ্যান্ড এক্সট্রিম পভার্টি। এই গ্রামের লোকদের ক্ষমতা ছিল, তারা হয়তো হ্যামডেন হতে পারত, সেই ক্ষমতার ঝলক দেখা গিয়েছিল যখন তাদের গ্রামে ছোটোখাটো কোনো অন্যায় অত্যাচারের ঘটনা ঘটতো, তারা সাহসী হৃদয় নিয়ে নির্ভীক চিত্তে তারা তার প্রতিবাদ করত। অর্থাৎ সুযোগ পেলে এরা কিন্তু হ্যামডেনের মতন বড় মঞ্চেও বিখ্যাত হতো বা খ্যাতি অর্জন করত। এই গ্রামের মধ্যে এমন অনেক ব্যক্তি সাহিত্য আছে এই কবরের তলায়, যাদের মধ্যে হয়তো ক্রমওয়েলের মতন নেতৃত্ব প্রদান করার ক্ষমতা ছিল, কিন্তু তারা অ্যাটলিস্ট মিল্টনের মতন গিল্টি নয়, তারা গিল্টলেস। তারা ফ্রি ফ্রম দিস গিল্ট অফ শেডিং দ্য ব্লাড অফ হিজ ওন কান্ট্রি পিপল। So according to the poet, in the view of the poet, these village people, এদের মধ্যে ট্যালেন্টের কোনো কমি ছিল না। ট্যালেন্টের দিক থেকে এরা মিল্টনের মতন, ক্রমওয়েলের মতন, হ্যামডেনের মতন শুধুমাত্র অপরচুনিটির অভাবে এরা সেই ট্যালেন্টের বিকাশ ঘটাতে পারেনি। রাদার ক্রমওয়েলের পয়েন্টটায় তো উনি ওদেরকে ক্রমওয়েলের চেয়ে বেটারও বলছেন, ওদের চেয়ে বেটার বলছেন ক্রমওয়েলের চেয়ে, মানে এদেরকে বেটার বলছেন। ক্রমওয়েল গিল্টি, এই সমস্ত গ্রামের ক্রমওয়েলরা গিল্টলেস। যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ স্ট্যান্ডা ছিল এবং খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, সেহেতু একটা স্ট্যান্ডাই আজকে রিভাইজ করলাম আজকাল ক্লাসে। আমাদের আজ 4টে স্ট্যান্ডা থাকলো দেখবি। কালকের ক্লাসে অবভিয়াসলি যদি একটু বড় হয় ক্লাসটা আমি করবো, কালকে কিন্তু আমরা এলিজি রিভিশন কমপ্লিট করবো, অ্যান্ড দেন অনলাইনের মাধ্যমে কিন্তু আমি একটা পরীক্ষাও নেব হোয়াটসঅ্যাপ গ্রুপে। সুতরাং এই কবিতাটা পুরো রিভাইজ কর, যেন কোনো রকমভাবে কোনো জায়গায় এই কবিতা নিয়ে সমস্যা না থাকে, সেটা যেন মাথায় থাকে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা আমি কি বলছি? বি ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস পোয়েম। আশা করি আজকের এই স্ট্যান্ডটা বোঝা গেছে। মেনলি 6টা কোয়েশ্চেন, অলিভার ক্রমওয়েল, জন মিল্টন, জন হ্যামডেন, এদের অরিজিনাল আইডেন্টিটি, এবং তার সঙ্গে এই ভিলেজ হ্যামডেন কে, গিল্টলেস ক্রমওয়েল কে, আর তার সঙ্গে হচ্ছে মিউট ইনগ্লোরিয়াস মিল্টন কে। যদি এই 6টা প্রশ্ন নিয়ে কোনো ডাউট থাকে অবভিয়াসলি সেটা ক্লিয়ার করবি।